সামনে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে আরামবাগে নতুন করে স্বপ্ন দেখছে বলা যায় বিজেপি। তাদের যেটা নেতা কর্মীদের বক্তব্য যে তাদের জয় হবে নিশ্চিত, কিন্তু যেটা ভাবাচ্ছে যে যেহেতু ক্যান্ডিডেট যিনি হয়েছেন তপন কুমার রায়, তিনি একেবারেই আরএসএস ঘেঁষা, এবং এটা নিয়ে অনেকে বলছেন যে যেহেতু আরএসএস এর প্রতি একটা ধারণা রয়েছে মুসলিম সম্প্রদায়ের যে তারা অ্যান্টি মুসলিম, সেক্ষেত্রে মুসলিম ভোটটা হয়তো তাদের দিকে যাবে না, এটা অনেকে বলছেনও। তবে আজকে দেখা যাচ্ছে যে বেশ কিছু মুসলিম মুখকে জয়েন করাচ্ছে বিজেপি, জয়েন করিয়েছে আজকে গোঘাটের। অর্থাৎ বিজেপি যে মুসলমানরা বা মুসলিমরা যে যাবেন না বা ভোট দেবেন না সেই ধরনের যে যখন একদিকে চর্চা হচ্ছে, তখনই দেখা যাচ্ছে যে আজকে যে কর্মসূচি হয়েছে জয়েনিং কর্মসূচি, সেখানে বেশ কিছু মুসলিম যুবককে আজকে বিজেপি জয়েন করিয়েছে। আমরা কথা বলবো, আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপির আরামবাগ জেলার সভাপতি বিমান ঘোষ। বিমানবাবু, আজকে যে যারা জয়েন করেছেন মুসলিম মুখ হিসেবে, এদের কি পরিচয়, কোথায় বাড়ি? দেখুন, প্রথমে নমস্কার জানাই আরামবাগ টিভি সকল দর্শক বন্ধুরা আপনাদেরকেও। আজকে 10 জন সংখ্যালঘু যুবক, ওই বয়স কত আপনার 20 থেকে 25 বছরের মধ্যে, ওরা আগে তৃণমূল করতো, বুথ স্তরে তৃণমূলের সংগঠন করতো, বুথেতে দায়িত্ব ছিল, বুথ সভাপতি আছে তৃণমূলের। তো বাড়ি হচ্ছে কুমারগঞ্জ এলাকায় বাড়ি। ওখান থেকে ওরা আজকে সন্ধ্যের দিকে এসে আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টি জয়েন করেছে এবং আমাদের সঙ্গে কাজ করবেন। তো বিরোধীদের যে রটনা, যে বিজেপি সাম্প্রদায়িক দল, মুসলিম বিরোধী দল, এই যে রটনা, এই রটনার জবাব এই মুসলিম যুবকরা আমাদের দলে আসছে সব এরাই দেবে। কারণ আপনারা সব জানেন যে এই যে তকমাটা বিজেপির উপর ছেড়ে দেওয়া হয়, এটা সর্বৈব মিথ্যে। কারণ আমরা দেখুন, মাহফুজা খাতুনকে আমরা ক্যান্ডিডেট করেছি, আমরা হুমায়ুন কবিরকে ক্যান্ডিডেট করেছি, তো আরো ক্যান্ডিডেট আছেন আমাদের উত্তরপ্রদেশে। আমাদের অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ বিজেপিকে সাপোর্ট করেছে। আজকে হিন্দু মুসলিম বলে কিছু নেই, ঠিক আছে? সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা ভারতবাসী, আমরা এই মর্মে বিশ্বাস করি। আমরা ভারতবাসী হিসাবে নিজেদেরকে গর্ব অনুভব করি। যে ভারতবাসী হিসাবে ভারতীয় জনতা পার্টি চলতে পছন্দ করে, কোনো বিশেষ সম্প্রদায়ের প্রতি দুর্বল নয় এই পার্টি। আমরা চাই দেশের উন্নয়নই আমাদের একমাত্র পথ। সবকে সাথ সবকে বিকাশ, মাননীয় মোদীজির যে বক্তব্য, সেই বক্তব্যকে আমরা সামনে রেখে আমরা পথ চলছি। এতে কোনো জাতিভেদ ভেদাভেদ নেই। যেটা বিরোধীরা প্রচার করছে, যেটা সর্বৈব মিথ্যা, সেটা আজকে আবার ফের আমরা আরামবাগ লোকসভাতে জয়েন করে প্রমাণ দিলাম। ওকে, দেখা যাক ভোট কতটা আপনারা পান। আমি যেটা আরো একটা জানতে চাইছি যে গতকালই আমরা খবর করেছিলাম যে আরামবাগেতে আপনারা যে আমিও চৌকিদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে কর্মসূচি নেওয়ার কথা ছিল আজকে, সেটা কেমন হয়েছে আজকে? দেখুন, মেয়ে কি চৌকিদার, মানে আমিও চৌকিদার, মানে পাহারাদার। তো মাননীয় প্রধানমন্ত্রীজির যে বক্তব্য, যে পাহারাদার মানে কি, যে শুধু ড্রেস পরে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা সেটা পাহারাদার বলে না, মন থেকে পাহারাদার হতে হয়, দেশকে রক্ষা করার জন্য পাহারাদার হতে হয়। তো আমরা এটা গোটা ভারতবর্ষের 543টা লোকসভাতে এই কার্যক্রম হয়েছে। আরামবাগ লোকসভাতে এই কার্যক্রম আমরা 5টা থেকে 6টা পর্যন্ত করেছি এবং কার্যকর যথেষ্ট সফল হয়েছে। আমার 150-এরও উপর কর্মী কার্যকর্তা উপস্থিত ছিল এই প্রোগ্রামেতে। সেখানে আমার আরামবাগ লোকসভার ক্যান্ডিডেট তপন রায় ছিলেন, জেলার অবজারভার কৃষ্ণাদিও ছিলেন, তাছাড়া জেলা নেতৃত্ব আরো উপস্থিত ছিলেন, কর্মী কার্যকর্তারা। প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে। তো আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমরাও আরামবাগ লোকসভায় পাহারাদার হয়ে কাজ করব, যাতে লোকসভার মধ্যে কোনো অশুভ শক্তির প্রবেশ না ঘটে, অশুভ শক্তির বিনাশ হয়, সেই ব্যাপারে নজর রাখবো এবং এই লোকসভাটাকে পাহারাদারের মতো আটকে রাখবো। বিমানবাবু, আপনারা পাহাড়দারের কথা বলছেন, যে দুর্নীতি ঢাকতে ইত্যাদি কথা আপনারা বলছেন, কিন্তু গতকালই তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি স্বপন নন্দী বলছেন যে আপনারা অ্যাকচুয়ালি পাহারা কাদের দিচ্ছেন, নীরব মোদীকে পাহারা দিয়েছেন, তারপরে যারা দুর্নীতিগ্রস্ত বিজয় মাল্যকে পাহারা দিয়েছেন। এই যে যারা দুর্নীতিগ্রস্ত তারা কি করে পালাতে পারে, তারা তাদের সম্পত্তি কি করে সুরক্ষিত থাকে, তাদের জন্যই তো আপনারা পাহারাদার, মানে আপনাদের নেতা নরেন্দ্র মোদী তাদেরকে পাহারা দিচ্ছেন। সুতরাং মানুষের শাসন ব্যবস্থা, সুশাসন কোথায়? যারা দুর্নীতিগ্রস্ত তাদের জন্য তো আপনাদের সরকার। দেখুন, যদিও আমার এই কথাগুলো আমি বলতে পছন্দ করি না, আপনি বলছেন, আমার বলছি আমি, কারণ আমি যেই স্তরের নেতৃত্ব, আমি সেই স্তরের নেতৃত্বের উপরই কথা বলতে পছন্দ করি। আমি মমতা ব্যানার্জির সমালোচনা করতে পারি না। স্বপনবাবু যেমন নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন, আগে ওনাকে ভাবতে হবে যে নরেন্দ্র মোদীজি কোথায় আছেন, উনি কোথায় আছেন। আমাকেও যেমন ভাবতে হবে যে মমতা ব্যানার্জি কোথায় আছেন, আমি কোথায় আছি। তো যাই হোক, ওনাদের এটা কালচার, ওরা করে থাকেন। তবু আমি এই কথাটার উত্তর আমি দিচ্ছি আপনাদেরকে, যে সমস্ত দুর্নীতির কথা আজকে তুলেছেন, তো সেই সমস্ত দুর্নীতি কংগ্রেস আমলের দুর্নীতি। আজকে বিজয় মালিয়াকে ইন্ডিয়াতে নিয়ে আসা হচ্ছে, তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। কংগ্রেসের রেখে যাওয়া দুর্নীতি
বিজেপি এসে সলভ করছে। নীরব মোদীকে অ্যারেস্ট করা হয়েছে, আপনারাও জানেন, সেই কথাটা হয়তো স্বপনবাবু জানেন না, আমি মনে করে দিচ্ছি। না, সে তো ভোটের সময় করছেন, এ তো ভোটের জন্য করা। দেখুন, ওই ভোটের জন্য অ্যারেস্ট করছে, ওই ভোটের সময় অ্যারেস্ট করলে এটা হবে না ওটা হবে না, এটা বিরোধীদের চক্রান্ত, এইসব নিয়ে ভাবি না। মূল ব্যাপার হচ্ছে যিনি টাকা নিয়ে পালিয়ে গেছেন তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে, এটা হচ্ছে মূল ব্যাপার। তো ওনারা নানান ইস্যু খুঁজছেন, রাফায়েল ইস্যু খুঁজছিলেন, কিছু লাভ হলো না। আজকে নীরব মোদী ইস্যু খুঁজছেন, অ্যারেস্ট হয়ে গেল। তো আজকে হাতে কোনো তো ইস্যু নেই, ওনাদের বিরুদ্ধে সমস্ত ইস্যু, আর বিজেপির বিরুদ্ধে ইস্যু খোঁজার চেষ্টা করছেন, কোনো লাভ হবে না। বিজেপির বিরুদ্ধে ইস্যু যত খুঁজবেন তত ওনাদের যে দলীয় সংগঠন আরো নিচেতে চলে যাবে, যেটা আজকে বর্তমান অবস্থায় দাঁড়িয়েছে। কিন্তু সমীক্ষা তো বলছে, কিছু কিছু সমীক্ষা হয়েছে, সেখানে আরামবাগে আর তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হবেন বলা হচ্ছে। সমীক্ষার কথা সমীক্ষাতে থাক, ঠিক আছে, ওটা 23 তারিখ বোঝা যাবে যে আরামবাগে তৃণমূল কংগ্রেস কোথায় থাকে আর বিজেপি কোথায় থাকে। 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, বেশি দেরি নেই। তারপর কোন সমীক্ষা ঠিক আর কোন সমীক্ষা ভুল সেটা সময় সাপেক্ষ ব্যাপার। ওকে, অসংখ্য ধন্যবাদ। বিজেপি নেতা বিমান ঘোষ আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।